আচ্ছা, আমাদের আজকের বিষয় হলো ভাইবা নিয়ে প্রাথমিক যে বিষয়গুলো আছে আমি সেগুলো একটু আলোচনা করব, যে ভাইবার জন্য আসলে আমাদের করণীয় কি এবং কোন টপিকস গুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে? তো আপনারা সবাই এগুলো কম বেশি জানেন, জাস্ট আমি একটু গাইডলাইন দিব। যেমন ভাইবার জন্য আমাদেরকে যে বিষয়গুলো প্রথমে মাথায় রাখতে হবে, যে ভাইবা পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন গুলো বেশি করা হয়, তারপর ভাইভাতে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, তারপর ভাইবার জন্য আমাদের যে ভাইবা বোর্ড আছে সেটার সামনে আমাদের কোন ধরনের বিহেভ করতে হবে, এমনকি কোনো যদি প্রশ্ন আমরা না পারি সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, কি স্যার সরি জানি না, নাকি স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের টেকনিক্যালি উত্তর দিতে হবে। এরপর আমাদের ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে যে গণিতে যে ইতিহাস আছে, যে যেমন পাইথাগোরাসের উপপাদ্য, এবার পাইথাগোরাসের উনি কোন দেশের নাগরিক বা উনার সম্পর্কে জানতে চাইবে অনেক সময়, যে প্রাচীন কালের গণিতের সম্পর্কে কিছু বলুন, তারপর এই আধুনিক যুগের গণিত, বিভিন্ন মানে গণিতের যে হিস্ট্রি আছে সেটা সম্পর্কে ধারণা জানতে চায় অনেক সময়। এরপর হলো আমাদের যে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স, যেটা হলো নাম্বার সিস্টেম, যেটা সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, এগুলা থাকে। তারপর জিওমেট্রি থেকে থাকে, ত্রিকোণমিতি বেশিরভাগ হলো ক্যালকুলাস থেকে থাকে। এরপর আপনাদের যে বিষয়গুলো আছে সেগুলো হলো, এই আমি দেখা আপনাদের মেইন বিষয়গুলো হলো, যেমন রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যার যে ইয়াগুলো আছে, কোনগুলা ইন্টিজার, কোনগুলা হলো স্বাভাবিক সংখ্যা, তো এগুলা স্কুলে জিজ্ঞেস করে। কিন্তু আমাদের যে বিষয়গুলা আমাদের কিন্তু বেশি কোশ্চেন জিজ্ঞেস করবে আপনাদের লিখিত সিলেবাসের থেকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি। হ্যাঁ, অনেকে কিন্তু ওই যে 9-10-এর বিষয়গুলোকে একটু প্রায়োরিটি দেয়। আমি বাজারে বিভিন্ন বইতে দেখেছি যে 9-10-এর বিষয়গুলো বেশি লেখে। আমাদের কিন্তু কোশ্চেন দুটা থেকে জিজ্ঞেস করে বেশি। একটা হলো আপনারা যারা 18তম ভাইবা দিবেন, 18তম জি। লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে জিজ্ঞেস করবে। আরেকটা হলো 18তম লিখিত যে সিলেবাস, যে টপিক গুলো আছে সেগুলো থেকে কোশ্চেন করে মোটামুটি। এরপর আপনার সম্পর্কে হয়তো জানতে চাইবে বা গণিতের একটি হিস্ট্রি সে সম্পর্কে জানতে চাইবে। তো আমাদের যে সিলেবাস আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে। 9-10 a+b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab+b স্কয়ার, এগুলো জিজ্ঞেস করবো না এখানে, তাই না? আপনাকে জিজ্ঞেস করবো অনার্স বেসড যে কোশ্চেন গুলো আছে সেগুলা, যেমন অসমতা, তারপর জটিল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এখন জটিল সংখ্যা পদ্ধতি থেকে কি কি জিজ্ঞেস করতে পারে সেটা আমি একটু পরে বলবো। আমি আগে কন্টেন্ট গুলো আপনাদেরকে বলি, স্যাম্পল কোশ্চেন কি কি আসতে পারে সেটা একটু পরে বলি। মানে টপিক হলো, যেমন জটিল সংখ্যা থেকে প্রায় সময় জিজ্ঞেস করে যে মডুলাস কি, আর্গুমেন্ট কি, বা একটা জটিল সংখ্যা দিয়ে বলে যে এটার মডুলাস কত হবে, আর্গুমেন্ট কত হবে, তাই না? এরপর ডিমোভার্স থিওরেম যেটা আছে, ডিমোভারের উপপাদ্য, এটা প্রায় সময় জিজ্ঞেস করে। কারণ এটা হলো কমপ্লেক্স নাম্বারের মেইন একটা বিষয়, যে ডিমোভার্স থিওরেম, এটা দিয়ে বিভিন্ন ইকুয়েশন সলভ করা যায়। এরপর হলো দ্বারা, অ্যালজেব্রিক দ্বারাগুলো আছে, তারপর ত্রিকোণমিতিক যে দ্বারাগুলো আছে সেগুলো থেকে জিজ্ঞেস করে। এরপর আপনাদের যে সেট আছে সেখান থেকে আসে। এরপর সবচেয়ে বেশি কোশ্চেন হয় ফাংশন থেকে। এখান থেকে থাকবে ফাংশনের ডোমেন কি, রেঞ্জ কি, একটা ফাংশন দিয়ে বলবে যে ফাংশনটা ডোমেন কত, রেঞ্জ কত, তাই না? জিজ্ঞেস করে এগুলো। আমরা যারা বিভিন্ন সময় আগে ভাইবা দিতাম বা দেখতাম, যে মানে ফাংশন থেকে কোশ্চেন থাকবেই ভাইবাতে, সব সময় থাকে কম বেশি। এরপর আপনাদের যে বহুপদী ফাংশন, পলিনোমিয়াল কোনগুলা, নামে কিন্তু বহুপদী বোঝায়, আসলে ম্যাথমেটিক্যালি কিন্তু সেটা বহুপদী না। ম্যাথমেটিক্যালি বহুপদীর ডেফিনেশন হলো অন্যরকম, একটা প্যাটার্ন আছে, সেটা জানতে হবে। এরপর ম্যাট্রিক্স থেকে জিজ্ঞেস করে যে ম্যাট্রিক্স এর মানে কখন ম্যাট্রিক্সের গুণ সম্ভব, হ্যাঁ, কখন ইনভার্স ম্যাট্রিক্স থাকে, কখন ম্যাট্রিক্সের গুণ বের করা যায়, এই বৈশিষ্ট্যগুলো থাকে। তারপর ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি এটাও জিজ্ঞেস করে। তারপর আপনাদের জ্যামিতি, ত্রিকোণমিতি, আমি আগে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো বলি, তারপর আমি আপনাদেরকে স্যাম্পল কোশ্চেন গুলো দেখাবো। এরপর টু ডাইমেনশনাল জিওমেট্রি বলতে আপনি কি বুঝেন, মানে এটা 2D কি, হ্যাঁ। এরপর এখানে যে বিষয়গুলো আছে, জ্যামিতির যে মৌলিক উপাদানগুলো, এখান থেকে কোশ্চেন হতে পারে। এরপর আপনাদের যে ইয়াগুলো আছে, কণিক, কণিক কাকে বলা হয়, কণিক কি, এই জিনিসটা কিন্তু পরীক্ষা থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা লিখুন, আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে যে সাধারণ দ্বিঘাত সমীকরণটি কি, হ্যাঁ। এরপর আরো ইম্পর্টেন্ট হলো দিক, কোসাইন ও দিক অনুপাত বলতে আপনি কি বুঝেন, এগুলা কিন্তু পরীক্ষায় থাকে। এরপর 3D ত্রিমাত্রিক জ্যামিতি, সেখান থেকে থাকতে পারে থ্রি ডিজিট যে টাইলস গুলো আছে ওগুলা থেকে কোশ্চেন থাকতে পারে, ভেক্টর জিওমেট্রি থাকতে পারে। আমার কথা কি শোনা যায়? জি। আচ্ছা। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হলো ভেক্টরের যে ডট গুণন, ক্রস গুণন,
হ্যাঁ, বলতে কি বুঝেন, বা ভেক্টরের ডট গুণ, দুটা ভেক্টরের ডট গুণন বা ক্রস গুণন লিখুন, এগুলো আসতে পারে। এরপর লিমিট, হ্যাঁ লিমিট কি বা সীমা কাকে বলা হয়, কন্টিনিউটি কি, কখন কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হয় কখন কন্টিনিউয়াস হয় না, বা ওই একটা কন্টিনিউয়াস ফাংশন লিখেন, বা ওনারা একটা ফাংশন লিখে আপনাকে বলতে পারে এটা কি কন্টিনিউয়াস কিনা বলেন। এরপর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ কি, এটা তো থাকে। ডেরিভেটিভ কি, এই যে আমরা লিখি না ডি/ডিএক্স, এটাই কিন্তু ডেরিভেটিভ। এখন আমরা যদি, আচ্ছা আমি কোশ্চেনে পরে বলি, আমি আগে টপিক গুলো নিয়ে বলি তারপর যাব। তো ডেরিভেটিভ কি, হ্যাঁ, বা অন্তরীকরণ কাকে বলা হয়, এটা থাকবে। এগুলা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করলে আপনাদের এই টপিক গুলো থেকে জিজ্ঞেস করবে, আমি আবারও বলতেছি। হ্যাঁ, আপনারা এই টপিকস গুলো আমি যেগুলো বলতেছি এগুলো ইনশাল্লাহ পড়ে যান, দেখবেন যে ইনশাল্লাহ কমন আসবে। এরপর লিবনিজ থিওরেম কি বা মিন ভ্যালু থিওরেমটি বলেন, তারপর টেলর্স থিওরেমটি কি, এটা লিখতে দিতে পারে, ঠিক আছে, যেটা লিখুন। এরপর একটা কার্ভের মানে রেখার স্পর্শক এবং অবিলম্ব কি, যাকে বলে ট্যানজেন্ট এন্ড নরমাল, বা এর সমীকরণটি কি লিখুন। যোগজীকরণ কি বা যোগজীকরণের ব্যবহার লিখুন। আমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমরা কিন্তু ম্যাথ পারি, অধিকাংশ মানুষ আমরা ম্যাথ পারি সবাই, কিন্তু আমরা জানি না বেসিক গুলা, কম জানি, যাই জানি মোটামুটি, কিন্তু ব্যবহার গুলো আমরা খুবই কম জানি। এখন যদি আমি আপনাদেরকে বলি যে অন্তরীকরণের ব্যবহার কোথায়, খুব কম সংখ্যকই আমরা জানি, তাই না? যোগজীকরণ কেন ব্যবহার করা বা এটা দরকার কি, তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এরপর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে অর্ডার এন্ড ডিগ্রি, ক্রম এবং ডিগ্রি, সেটি জানতে হবে। হ্যাঁ, এরপর একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরীকরণ অন্তরক সমীকরণ লিখুন। এরপর ফুরিয়ার সিরিজ তো একদম থাকে, এটা হলো স্কুলের জন্য, তাই না, এটা হলো স্কুলের সিলেবাস। বাট আপনারা কিন্তু জিজ্ঞেস করার সময় আপনাকে স্কুল কলেজ নিষেধ করবে না, আপনি ম্যাথে পড়ছেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এজন্য যারা কলেজে দিবেন তারা এগুলো একটু দেখে নেবেন, তবে স্কুলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু স্টুডেন্টের সিলেবাসে আছে, তো ফুরিয়ার সিরিজটা শিখে নেবেন। জোড় ফাংশনের ফুরিয়ার সিরিজ কি, বিজোড় ফাংশনের ফুরিয়ার সিরিজ কি সেটি দেখবেন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা দেখবেন। হ্যাঁ, এরপর ম্যাথ রিলেটেড হলো স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি, হ্যাঁ, পরিসংখ্যান, এরপর সম্ভাব্যতা কি, এগুলো একটু দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে কিন্তু স্যাম্পল কোশ্চেন দেখাই যে পরীক্ষা কোন ধরনের ইয়ে আসবে। আহ আমরা কিন্তু স্যাম্পল কোশ্চেনে চলে যাই। এটা হলো গণিতের হিস্ট্রি বা ইতিহাস। আহ আচ্ছা, এই যে আমি আপনাদেরকে জটিল সংখ্যা থেকে একটু দেখাই। যেমন জটিল সংখ্যা যে বেসিক গুলা আছে, জটিল সংখ্যা কাকে বলা হয়, সংজ্ঞাগুলা। এরপর আপনাদের যদি ইংলিশে প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু ইংলিশে আনসার দিতে হবে, যেমন এই কমপ্লেক্স নাম্বার ইজ এ নাম্বার দ্যাট কম্বাইন্স এ রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট, তাই না? যেখানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট থাকতে পারে। বা আপনি বলতে পারেন কি, জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি ফর্ম যেটা আছে সেটা কিন্তু কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আপনাদের কিন্তু ইংলিশ টার্ম গুলো মাথায় রাখতে হবে। কোশ্চেন যদি বাংলায় করে সেক্ষেত্রে বাংলা অ্যান্সার দিবেন, আর ইংরেজিতে অ্যান্সার কোশ্চেন করলে সেটা ইংরেজিতে অ্যান্সার দিতে হবে। এখন একটা জটিল সংখ্যা লিখে বলতে পারে এর অনুবন্ধী জটিল সংখ্যা কি, সেটা জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। ঠিক আছে, আমার কিন্তু উদ্দেশ্য আপনাদের এখানে পড়ানো না, আমার উদ্দেশ্য হলো কোন ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে সেটাই। আমি আপনাদেরকে এখন স্যাম্পল কোশ্চেন গুলো দেখে একটু। আর এটা অবশ্যই মনে রাখবেন যে কোন কোয়াড্রেন্টে হলে কি আর্গুমেন্ট কি হবে। সব কোয়াড্রেন্টের মডুলাস একটাই, এটা ফর্মুলাটা, কিন্তু আর্গুমেন্ট কিন্তু ভ্যারি করে, তাই না, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট অনুযায়ী। এরপর এই যে জটিল সংখ্যার যে সূত্রগুলো আছে, ওমেগা কিউব ওয়ান, হ্যাঁ, আবার তিনটা কিউবিক ইউনিটের যোগফল কি ওয়ান হয়, জিরো হয়, সরি, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার জিরো, আই স্কোয়ার বার মাইনাস ওয়ান। ওয়েলার্স ফর্মুলাটা একটু মাথায় রাখবেন, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ, এই যে ডি মোভার্স থিওরেম, এটা একটু দেখে নেবেন সবাই। এখন আসি আমি স্যাম্পল কোশ্চেনকে, আপনারা বলতে পারেন যে জটিল সংখ্যা কাকে বলে, তাও সেই অনুযায়ী আপনি আনসার দিবেন যে জটিল সংখ্যা হলো এমন একটি সংখ্যা যেটা দুটি অংশ নিয়ে গঠিত, এর মধ্যে একটি বাস্তব অংশ এবং অন্যটি কাল্পনিক অংশ থাকে। ফরম্যাটটা লিখে দিবেন। এরপর কাল্পনিক একক কি, যেমন আই কে বলা হয় কাল্পনিক একক, যেটাকে স্কয়ার করলে কি হয়, মাইনাস ওয়ান হয়। আর আপনাকে বলতে পারে যে একটা জটিল সংখ্যার মডুলাস কিভাবে নির্ণয় করা হয়, তখন আপনি বলবেন যে জেড ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এভাবে আসতে পারে। আর্গুমেন্ট বললে বলবেন যে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে এরকম। যেমন আপনাকে এটা দিয়ে দিতে পারে পরীক্ষায় যে জেড ইকুয়ালস টু 3 + 4i এর মডুলাস কত, সেক্ষেত্রে আপনারা রুট আবার দিয়ে রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 5 রুট আবার দিয়ে। আর আর্গুমেন্ট হলো tan−1 y/x, কিন্তু এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট হলো পাই মাইনাস tan−1 y/x, তখন 3/5 4 হবে। তো আপনাকে এরকম
ইয়া দিবে, অয়লারের সূত্র জিজ্ঞেস করতে পারে, স্যাম্পল কোশ্চেন, বা আই কিউবের মান কত, বা আই ফোর এর মান কত। হ্যাঁ, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আমি আপনাদেরকে এগুলো আরো কয়েকটা চ্যাপ্টার দেখাই। যেমন ইয়া থেকে একটু লাইনে থাকে। আহ, এগুলো হলো দ্বারা, আসলে সবগুলো তো দেখানো সম্ভব না, আমি আপনাদের কয়েকটা দেখাই। এই যে ইয়াগুলো, সরি, পাওয়ার সেট কি। হ্যাঁ, সেট থেকে কোশ্চেন আসতে পারে, বা আপনারা জিজ্ঞেস করতে পারে ব্যান্ড চিত্র বা ব্যান্ড ডায়াগ্রামটা কি, নাল সেট বা ফাঁকা সেট কাকে বলা হয়। হ্যাঁ, তারপর কমপ্লিমেন্ট সেট বা সেটের পরিপূরক কি, একটা সেট দিয়ে বলবো এটা উপসেট কয়টা হবে, বা প্রকৃত উপসেট কয়টা হবে। মনে রাখবেন, উপসেট যা হয় প্রকৃত উপসেট কি একটা কম হবে, কারণ এটা নিজের একটা সাবসেট, তাই না, সেজন্য একটা কম হয়। তারপর আপনাকে বলতে পারেন যে ইউনিয়নটা কি। হ্যাঁ, আমরা এ ইউনিয়ন বি লিখি যে এটা কি, বা এ ইন্টারসেকশন বি এটা কি, কি মিন করে সেটা জানতে হবে। এরপর ডি মর্গাস যে সূত্রগুলো আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে। এরপর আহ, বাকি গুলা একটু দেখতে পারেন। এরপর হলো ফাংশন, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে আপনাকে বলতে পারে ফাংশন কি। আমি স্যাম্পল কোশ্চেনে চলে যাই, আপনাদেরকে স্যাম্পল কোশ্চেনটা দেখাই, তবে আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই ইংলিশ গুলো একটু শিখে যাবেন, যে হোয়াট ইজ ফাংশন। আপনারা যদি জিজ্ঞেস করে যে ফাংশন কাকে বলে, তখন আপনি ফাংশনের সংজ্ঞা দিবেন, তাই না, যে এক্স এবং ওয়াই দুটি সেট হয়, তবে এক্স এর প্রতিটি উপাদানকে ওয়াই এর একটি মাত্র উপাদানের সাথে সম্পর্কিত করার যে নিয়ম বা যে সম্পর্ক, সেটাই হলো কি ফাংশন। আপনি লিখতে পারেন এফ ইজ এ ফাংশন ফ্রম এক্স টু ওয়াই, এটাও লিখতে পারেন, মানে শর্টকাটে। কিন্তু ঘটনা হলো, আপনারা যদি বলে যে হোয়াট ইজ ফাংশন, তখন কিন্তু আপনি বাংলায় বলতে হবে, বললে সেটা খারাপ দেখাবে, তাই না। তখন বলতে হবে এ ফাংশন ইজ এ রুল অফ রিলেশনশিপ দ্যাট অ্যাসাইন্স ইজ ইনপুট এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। প্রত্যেকটা ইনপুট, প্রত্যেকটা একটা কি আউটপুটের সাথে সম্পর্কিত থাকবে। কোনো ইনপুট যদি খালি থাকে, সেক্ষেত্রে কি ফাংশন হবে বলেন? বুঝেন নাই? না। ফাংশন হবে না। আউটপুট খালি থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু ইনপুট খালি থাকা যাবে না। এরপর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যে ওয়ান ওয়ান ফাংশন কাকে বলা হয়, অন টু ফাংশন কাকে বলা হয়, এগুলো একটু অবশ্যই দেখবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন একটা লিনিয়ার ফাংশন লেখেন বা একটা নন লিনিয়ার ফাংশন লেখেন। আমি স্যাম্পল কোশ্চেনে চলে যাই। দেখে আপনাদেরকে, যেমন ফাংশন কি জিজ্ঞেস করতে পারে, ফাংশনের ডোমেইন কি, ফাংশনের কোডোমেইন কাকে বলা হয়, ফাংশনের রেঞ্জ কি, এক এক ফাংশন কাকে বলে, এক এক ফাংশনের কয়েকটা উদাহরণ শিখে নেবেন। হ্যাঁ, তারপর ইউনিয়ন বা সরি সার্বিক ফাংশন কাকে বলা হয়। হ্যাঁ, এটার একটা উদাহরণ দিন, বা জোড় ফাংশন কাকে বলা হয়। মানে আপনি জোড়, যেমন আমি এখানে একটা উদাহরণ বলি, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আপনি যদি এক্স এর মান মাইনাস এক্স বসান, তাও মাইনাস এক্স হোল স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার হবে। অর্থাৎ মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর পরেও যদি আগের ফাংশনটাই থাকে, সেটা কি হয়, জোড় ফাংশন। যেমন কজ এক্স, তাই না, আপনি কজ এর অ্যাঙ্গেল যদি মাইনাস এক্স বসান, কজ মাইনাস এক্স হবে কি, কজ এক্স হবে, সেটাও জোড় ফাংশন। আর বিজোড় ফাংশন হলো যেমন এক্স, সাইন এক্স, এগুলা। এরপর এটা কিন্তু একটা ফাংশন হলো এক্সপ্লিসিট ফাংশন। এটা হলো কি ব্যক্ত ফাংশন, হলো আপনি যে ফাংশন গুলোকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আকারে লিখতে পারবেন। আর যেগুলোকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আকারে লেখা যায় না, সেগুলো হলো অব্যক্ত ফাংশন। বলেন তো, এটাকে কি আপনারা ওয়াই ইকুয়াল টু এফ এক্স আকারে লিখতে পারবেন কেউ? না। আচ্ছা, এবার মোস্ট একটা কমন কোশ্চেন আপনাদের বলে দিই, এই যে পরম মান এক্স, এটা কিন্তু জিজ্ঞেস করে এইভাবে, একদম স্পেসিফিক এটাই, তাই না। এই ফাংশনের ডোমেইন কত, রেঞ্জ কত। আমি মনে হয় দুইটা জায়গাতে আমাকে ভাইভাতে এটা জিজ্ঞেস করছিল। হ্যাঁ, বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে ভাইবা দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করতেন যে পরম মান এক্স, এই ফাংশনের ডোমেন কত, রেঞ্জ কত। তো এটা কিন্তু ডোমেন হলো রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যা, আর রেঞ্জ হলো জিরো টু ইনফিনিটি। কারণ হলো আপনি এক্স এর মান এখানে যাই বসান না কেন, ওয়াই স্যাটিসফাইড হয়, এই জন্য ডোমেন সকল বাস্তব সংখ্যা হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কিন্তু রেঞ্জ কিন্তু জিরো টু ইনফিনিটি, তাই না। রেঞ্জ কিন্তু জিরো টু ইনফিনিটি, কারণ আপনি যদি ওই যে এক্স কে পরমাণুকে আলাদা আলাদা করে লিখেন, একটা এক্স হবে যখন এক্স লেস দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো, আর মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান জিরো, তাই না, দুই ভাবে লেখা যায় এটা। আচ্ছা, এরপর হলো এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ কত। তো আপনারা তো জানেন যে রুটের ভিতরে কখনো নেগেটিভ হয় না, এটাকে পজিটিভ ধরে তারপর এগুলো বের করতে হবে। আমার কিন্তু টার্গেট কিন্তু আপনাদেরকে এখানে আজকে মানে ক্লাস নেওয়ার উদ্দেশ্য হলো কোন ধরনের কোশ্চেন গুলো আসতে পারে সেটাই। মানে এখন প্রত্যেকটা তো সলভ করা বা বলে দেওয়া সম্ভব না। এরপর হলো এই ফাংশনের ডোমেইন কত, আর মাইনাস জিরো, কারণ এক্স এর মান জিরো বসালে এটা কি হয়, ইনফিনিটি হয়ে যায়, তাই না। এরপর কম্পোজিট ফাংশন কাকে বলা হয়, কনস্ট্যান্ট ফাংশন কি, যেমন এফ এক্স ইকুয়াল টু পাই, এটা একটা ধ্রুবক ফাংশন।
আরেকটা কমন একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে একটা ফাংশন ইনভার্টিবল হওয়ার শর্ত কি, মানে বিপরীত করার শর্ত কখন হবে, যদি কি হয়, এটি ওয়ান ওয়ান এন্ড অন টু হয়, তাই না? এক এক এবং সার্বিক হয়, তখনই সেটা কি হয়, বিপরীতকরণ যোগ্য হয় বা ইনভার্টিবল ফাংশন হয়। আচ্ছা, এখন ওয়াই ইকুয়ালস টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ফাংশনের গ্রাফ অঙ্কন করুন, এটাও কিন্তু পরীক্ষা আসে, এই ভাইবা পরীক্ষাতে, যেটা গ্রাফ কিরকম। হ্যাঁ, এটা একটা হয় এক্স অক্ষের পজিটিভ দিকে আর একটা হয় নেগেটিভ দিকে, মূল বিন্দু থেকে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। এটা হলো ওয়াই ইকুয়ালস টু এক্স আর এটা হলো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, আর এর ভিতরে এক্সও আছে মাইনাস এক্সও আছে। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসতে পারে। এরপর আমি অন্য কিছু চ্যাপ্টারে যাই, বহুপদী ফাংশনটা শিখে নিবেন। বহুপদী থেকে কোশ্চেন আসে, বহুপদী ফাংশন কি, তারপর এই যে এই ফাংশনের ডিগ্রি কি, হাইয়েস্ট পাওয়ার যেটা সেটা হলো ডিগ্রি, যেমন 3। আপনারা বলতে পারে একটি দ্বিঘাত সমীকরণ লিখুন। হ্যাঁ, তারপরে বহুপদী নয়, বহুপদী কোনগুলো ফাংশন সেগুলো লিখতে হবে, জানতে হবে। এখন ম্যাট্রিক্স একটু আসে, ম্যাট্রিক্স থেকে আপনাদের আচ্ছা আহ, কি কি জিজ্ঞেস করতে পারে দেখেন, আমি ইয়েতে যাই, স্যাম্পল কোশ্চেন গুলোতে চলে যাই। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি স্যাম্পল কোশ্চেনে যাচ্ছি। এই যে আমরা অনেকে জানি না যে ম্যাট্রিক্সটা কোথায় ব্যবহার করা হয়, তাই না? আমি এখানে বলবো যে আপনারা অ্যাপ্লিকেশন গুলো জেনে যাবেন। যেমন অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স কোথায়, এই যে প্রকৌশল বিজ্ঞানে, অর্থনীতিতে ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন সিস্টেমের সমাধান, মডেল তৈরি, তথ্য বিশ্লেষণ। এরপর আপনি লিনিয়ার ইকুয়েশনে যে সলভ করা হয়, যে আমরা করি না ক্রেমার্স রুল, গ্রস এলিমিনেশন মেথড, ইকুয়েশন সলভ করার জন্য ব্যবহার করা হয়, ট্রান্সফরমেশনে ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার গ্রাফিক্স। হ্যাঁ, তারপর রোটেশন, ট্রান্সলেশন, ইকোনমিক্স, ইনপুট আউটপুট অ্যানালাইসিসে ব্যবহার করা হয়, কোয়ান্টাম মেকানিক্স। ইভেন আমি যে ইউনিভার্সিটিতে টিচার ছিলাম তখন আমি ইয়া পড়াইতাম, ওই যে সিএসসি তে ম্যাট্রিক্স এন্ড ভেক্টর অ্যালজেব্রা একটা চ্যাপ্টার আছে, ম্যাট্রিক্স নিয়ে ওদের অনেক টপিক। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সবকিছুতে ম্যাট্রিক্স দরকার হয় কিন্তু। আপনি সিএসসি, ট্রিপল এস, সিভিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ম্যাট্রিক্স আছে। এখন পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে ম্যাট্রিক্স কি, তো অনেকে বলে যে ম্যাট্রিক্স হলো কি সারি কলাম। না, আপনাকে বলতে হবে ম্যাট্রিক্স, এই পয়েন্টটা অবশ্যই বলতে হবে, আয়তাকার সারণী, রেক্টেঙ্গুলার অ্যারে। বুঝতে পারছেন, আয়তাকার সারণী বলতে হবে যেখানে সারি এবং কলামে বিভিন্ন উপাদান কি সাজানো হয়। আর এখানে যে ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো থাকে সেগুলো বলা হয় এলিমেন্ট বা উপাদান। আচ্ছা, বাকি সংখ্যাগুলো দেখে নেবেন, স্কেলার কি, একক ম্যাট্রিক্স কি, সিমেট্রিক ম্যাট্রিক্স কি। এই সিঙ্গুলার ম্যাট্রিক্সটা অনেক ইম্পর্টেন্ট। কেন বলেন তো? কারণ হলো যেগুলা সিঙ্গুলার ম্যাট্রিক্স সেগুলার কি থাকে না, বলেন তো? ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স থাকে না, তাই না? আমার কি কথা কি শোনা যাচ্ছে? জি, আচ্ছা। শোনা যায়। হ্যাঁ, পরীক্ষা জিজ্ঞেস করে যে বর্গ ম্যাট্রিক্স কখন বিপরীতকরণ যোগ্য হবে, কোন ম্যাট্রিক্সের কখন ইনভার্স থাকবে। তখন কি বলবেন যে যদি ম্যাট্রিক্সটা কি হয়, নন সিঙ্গুলার হয় বা অব্যতিক্রমী হয়, তখন সেটার কি ইনভার্স ফাংশন থাকবে। আর সিঙ্গুলার মানে হলো কি, আপনার যে নির্ণায়কের মান সেটা বের করলে কি হয়, জিরো হয়। তো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, যে জিজ্ঞেস করে যে কখন ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা যায় বা কখন ম্যাট্রিক্স বিপরীতকরণ যোগ্য হবে। আর মনে রাখবেন একটা জিনিস অনেকে ভুল করে, ম্যাট্রিক্সে সবসময় থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারে, নির্ণায়কে সবসময় পরম মান দিতে হবে। এগুলো কিন্তু আমাদের ভুল হয়ে যায় অনেক সময়, খেয়াল রাখতে হবে। দুটি ম্যাট্রিক্সের যোগফল কখন নির্ণয় করা যায়, অবশ্যই ম্যাট্রিক্স গুলো সেম আকারে হতে হবে। বলেন তো, একটা 2x2 অর্ডার আর একটা 2x3 অর্ডার, এটাকে যোগ করা যাবে? না। এটা সেম অর্ডার হইতে হবে, মানে ফার্স্ট ম্যাট্রিক্স যদি 2x2 অর্ডার হয়, সেকেন্ড ম্যাট্রিক্স কি 2x2 অর্ডারের হবে। ঠিক আছে। জি। আচ্ছা, এরপর আমি পরের টপিকসে যাই। সেটা হলো ইসালার ম্যাট্রিক্সটা একটু জেনে নিবেন সবাই। ওই যে সবাই তো জানেন, মানে একটু দেখে নিবেন, আপনারা সবাই তো পড়ে আসছেন, এখানে তো আসলে কেউ স্টুডেন্ট না, সবাই টিচার। জাস্ট একটু ইয়ে করা আর কি, গাইডলাইন দেওয়া আর কি। আচ্ছা দেখেন, ত্রিকোণমিতি একটু দেখবেন, নিয়ে যাই দ্বিমাত্রিক জ্যামিতির যে মৌলিক ধারণা, তারপর মৌলিক উপাদান, যে দূরত্ব কিভাবে বের করা, দুটো পয়েন্ট দিয়ে বলতে পারি যে ডিস্টেন্স বা দূরত্ব বের করুন, আমি স্যাম্পল কোশ্চেন দেখাবো একটু পরে। পাইথাগোরাসের উপপাদ্য তো সবাই জানেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো স্কুলের জন্য ইম্পর্টেন্ট, কলেজে কম জিজ্ঞেস করে এগুলা। আহ তারপর সাইন সূত্রটা কি, কোসাইন সূত্র জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। এরপর হলো আপনাদের যে সামান্তরিক রম্বস, সেগুলো মানে স্কুলে জিজ্ঞেস করতে পারে, কলেজে গুলো একটু কমই জিজ্ঞেস করে।
হ্যাঁ, কলেজের জন্য আমি বলতেছি, সেটা হলো যেমন দ্বিমাত্রিক জ্যামিতিটা কি, এখানে কি কি থাকে, পয়েন্ট, লাইন, বিভিন্ন আকৃতির যে ইয়া থাকে। এখানে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস থাকে। কোন কাকে বলা হয় সেটা জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এরপর পয়েন্ট, লাইন এবং রেখাংশের মধ্যে পার্থক্য কি, এগুলো কিন্তু জানতে হবে। ট্রাপিজিয়াম, বৃত্তের ক্ষেত্রফল। এরপর পাইথাগোরাসের উপপাদ্যটাই হলো মেইন। এটা ভালো করে একটু দেখে যেতে হবে, সবাই জানেন একটু এটা, তারপরে একটু মাথায় রাখতে হবে। তারপর হলো রেডিয়ান কোনটা একটু আমরা তো জানি, মানে মুখস্থ রেখে দিতে হবে যেটা কাকে বলা হয়। হ্যাঁ, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়, এটা কখন হয়, যখন ওই যে বৃত্তের কেন্দ্রে অবস্থান করা কোণের দুই বাহু বৃত্তের তলে এমন একটি অংশ তৈরি করে যার দৈর্ঘ্য বৃত্তের কি হয়, ব্যাসার্ধের সমান হয়। তারপর বিপ্রতীপ কোণ কি, পূরক কোণ কাকে বলা হয়, সম্পূরক কোণ। হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, তারপরে দেখে যেতে হবে। আহ আচ্ছা, 3D থেকে বেশি জিজ্ঞেস করে। থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি যেটা আছে, পোলার স্থানাঙ্ক আসতে পারে পরীক্ষায়, ভাইবা পরীক্ষা আর কি। এরপর কৌণিক কাকে বলা হয় এটা অবশ্যই শিখবেন। ইভেন তিনটা যে কন্ডিশন আছে, যে শর্তগুলো আছে, যে কখন পরাবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে। হ্যাঁ, এই যে আপনাদের এই যে এগুলা, এবি মাইনাস এসি স্কোয়ার বা ডায়াল ইকুয়াল টু জিরো হলে কি হয়, এগুলো মাথায় রাখতে হবে, কন্ডিশন গুলো আর কি। এরপর কণিকের প্রয়োগ কোথা হয়, এই যে বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত কোথায় ব্যবহার করা হয়। ইভেন আপনার ওই যে ফ্রান্সের যে আইফেল টাওয়ার আছে, হ্যাঁ, এটা নিচে দেখেন তো কিরকম, পরাবৃত্তের মতো না? আবার বিভিন্ন জায়গায় দেখবেন যে ওই জি। যে ঝর্ণার পানি প্রবাহিত হয়, এটাও কিন্তু প্যারাবোলার ইয়া দিয়ে হয়েছে। মানে প্যারাবোলার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নে তৈরি করা হয়েছে। অনেকগুলোর মডেল কিন্তু ইয়া দিয়ে আপনার পরাবৃত্ত দিয়ে হয়েছে, উপবৃত্তের প্যাটার্ন আছে, অধিবৃত্তের প্যাটার্ন দিয়ে। ওই যে আবহাওয়া অফিসে দেখছেন না, যে ওগুলোকে কি বলা হয়, রাডার নাকি, ঘুরে যে, এটা কিন্তু অধিবৃত্তের মতো, দুই পাশে দুইটা আছে দেখেন, দুই জি। পাশে দুইটা পরাবৃত্ত। এগুলো সবই ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স নাই এমন কিছু নাই। হ্যাঁ, ইভেন আমি আপনাদেরকে একটু পরে দেখাবো যে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে, হ্যাঁ, এই আপনার ইঞ্জিনিয়ারিং এ ম্যাথমেটিক্স কোথায় ব্যবহার করে সবই দেখাবো। তো এগুলো কিন্তু জানতে হবে, শুধু ভাইবার জন্য না, নিজের জানার জন্য, যে আমি ম্যাথ করে আসলে কি লাভ হলো। এই যে দেখেন, ই = 1 হলে পরাবৃত্ত হয়, এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, উৎকেন্দ্রিকতা যদি এক থেকে ছোট হয় সেক্ষেত্রে হয় উপবৃত্ত, এক থেকে বড় হলে কি, অধিবৃত্ত। কণিকের ব্যবহার কোথায়, এটা একটু আগে যেটা বলছি এটা দেখে নিবেন। আপনার ওই যে গাড়ির যে হেডলাইট আছে দেখেন নাই, এটা সামনেও দেখেন কি আছে, কিসের মতো বলেন তো? গাড়ির হেডলাইটের সামনে ইয়া উপবৃত্তের মতো ইয়া থাকে, লাইট থাকে। তারপর এই যে সমমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণ কি, মনে রাখবেন এটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ। আর এটা হলো হোমোজিনিয়াস বা সমমাত্রিক, কারণ প্রত্যেকটা টার্ম, এখানে তিনটা টার্ম আছে, প্রত্যেকটা টার্মে পাওয়ার হলো 2। এক্স এর পাওয়ার জি। 2, ওয়াই এর পাওয়ার 2, আবার এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, দুইটা মিলে 2 হয়েছে। আবার উপবৃত্তের সমীকরণটি লিখুন আসতে পারে, পরাবৃত্তের সমীকরণটি লিখুন, অধিবৃত্তের সমীকরণটি লিখুন, এগুলো আসে জিজ্ঞেস করতে পারে আপনাকে। এরপর দিক কোসাইন তো আগে বলছে। হ্যাঁ, এরপর দিক কোসাইন এবং যে ইয়াটা সম্পর্কটা আছে, এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার 1 যোগ করলে এটা শিখতে হবে। আর একটা হলো দিক কোসাইন এবং দিক অনুপাতের যে সম্পর্ক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা যারা রিটেন দেন তারা তো জানেন, বা যারা ভাইবা দিবেন এটা একটু কি ভালো করে মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা। আচ্ছা, এই যে এখান থেকে যেগুলা বলছি ডেফিনিশন গুলা, এগুলো দেখে দেখে নিতে হবে। আবার বলতে পারে যে একটি সরলরেখার দিক অনুপাত যদি 2, 3, 6 হয়, তাহলে দিক কোসাইন কি হবে, কিভাবে বের করবো, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর ত্রিমাত্রিক জ্যামিতি থেকে আপনাদেরকে বেশি জিজ্ঞেস করতে পারে যে গণক। হ্যাঁ, গণক থেকে আসে যে কিউব যেটা আছে, এটার ইয়া কি, মানে আপনার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, আয়তন কত আসতে পারে। কিউবটা বেশি আসে গণক যেটা, আরেকটা আসে আপনাদের যে সিলিন্ডার, সিলিন্ডারটা বেশি আসে। আর একটা হলো গোলক, স্পিয়ার বা গোলক। আরেকটা হলো রেক্টাঙ্গুলার সলিড বা আয়তাকার আয়তাকার কি বলা হয়, ঘনবস্তু। হ্যাঁ, এগুলো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, যেমন আমি স্যাম্পল কোশ্চেন দেখা আপনাদেরকে। যেমন একটি ঘনকের যদি প্রতি বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করুন। হ্যাঁ, সেটা জানতে হবে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো কি 6a², আয়তন হলো কি a³, তাই না? তারপর সিলিন্ডার ব্যাসার্ধ এবং উচ্চতা এত হলে এর আয়তন কত হবে, 2πr × r+s। এগুলা এই যে জানতে হবে। তারপর গোলক, পিরামিড আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ক্ষুদ্রতম দূরত্ব কি, কোন একটি সরলরেখা যে শর্টেজ ডিস্টেন্স, এটা কাকে বলে, এটা মাথায় রাখতে হবে। প্ল্যান কি, সমতল কি, স্পিয়ার কি, গোলক কি। আর গোলক এবং বৃত্তের মধ্যে পার্থক্য কি, গোলক হলো
3 ডাইমেনশনাল, আর বৃত্ত হলো কি 2 ডাইমেনশনাল। যদি আপনি একটা বাস্তব উদাহরণ দিতে বলে, কি বলেন তো, কেউ পারবেন? গোলক, বাস্তব উদাহরণ কি গোলকের? গোলকের বাস্তব উদাহরণ কেউ দিতে পারবেন? যেমন একটা ফুটবল, ফুটবল কিন্তু 3 ডাইমেনশনাল, তাই না? ফুটবলের ভিতরে ফাঁকা থাকে। ফুটবল কি জি স্পিয়ার না, বলেন তো? ফুটবল কিন্তু জি বৃত্ত না, বৃত্তের ভিতরে কিছুই থাকে না, বৃত্ত খালি, বৃত্ত 2 ডাইমেনশনাল, পাতলা। মানে এখানে কোনো ভিতরে কিছু নাই, কিন্তু ফুটবলের ভিতরে খালি থাকবে, মানে স্পিয়ারের ভিতরে, এটা 3 ডাইমেনশনাল। আপনি একটা ধরেন একটা ড্রাম বা কিছুর উপরে যে প্ল্যানটা থাকে, বা কোনো একটা ডাকনা যেটা সার্কুলার, এটা কিন্তু 2 ডাইমেনশনাল। হ্যাঁ, আপনি একটা কাগজের উপরে একটা সার্কেল এঁকে কাগজটা কেটে ফেলেন, ওটাও 2 ডাইমেনশনাল। আচ্ছা, এরপর হলো প্ল্যানের বা সমতলের সমীকরণটা কি সেটা জিজ্ঞেস করতে পারে। আহ একক ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, মোস্ট ইম্পর্টেন্ট, দুটা ভেক্টর ডট গুণন কখন হবে, ক্রস গুণন কি, এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। ঠিক আছে? আর স্কেলার ভেক্টর এগুলো খুবই কম জিজ্ঞেস করে এটা, তারপরে এগুলো জানা ভালো বা একটু দেখে যাওয়া ভালো। এরপর ফাংশনের লিমিট কি, এগুলো তো আগেই বলেছি, আমি স্যাম্পল কোশ্চেন গুলো দেখাই। এই এই যেমন লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স এর মান কত। হ্যাঁ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, অনির্ণয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম গুলা কি কি, ইন্টার, তাই না? মানে কোনগুলাকে নির্ণয় করা জানে, এই ফরম্যাটটা মনে রাখতে হবে। আপনাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আচ্ছা, এই যে এটা অনির্ণয় আকার, 0/0, ইনফিনিটি/0, অনেক মানুষকে পাওয়ার 0 হলে 1 হয়, কিন্তু 0 পাওয়ার 0 হলে কি 1 হবে না? কখনোই না। আবার 0/0 অনেকে বলে যে 0 হবে, এগুলো আমরা অনেকেই আসছে অনার্স মাস্টার্স পাস করেও কিন্তু এগুলো আমরা ভুল করি। সত্যি কথা, আমি দেখেছি, তো এই জন্য বললাম। মানে মনে থাকে না বা বেসিক গুলো ক্লিয়ার না। তারপর এটা একটা ফর্মুলা, এটা প্রমাণও আছে। সাইন এক্স বাই এক্স লিমিট টেন্ডস টু 0 হলে এটা 1 হয়। হ্যাঁ, এই ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে। আর এই যে কোনো ফাংশনের যে লিমিট কখন এক্সিস্ট করে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি সমান হলে ফাংশনটা কি বিদ্যমান থাকে, তাই না? আচ্ছা, এরপর হলো আপনাদের যে ইয়াটা, কোনো ফাংশন কখন কন্টিনিউয়াস হয়, অবশ্যই মাথায় রাখতে হবে। এটা পড়তে হবে, অল্টারনেটিভ নাই, এটা শিখতেই হবে যে কখন কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, এই যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই ফাংশনের যে ভ্যালু, তিনটা যদি সমান হয় সেটা কি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হবে। আবার শুধু সমান হলে হবে না, সেগুলো কি এক্সিস্ট করতে হবে, তাই না? ধরো আপনার একটা মান আসছে ইনফিনিটি, তাই ক্ষেত্রে তো আপনি সমান হইলেও লাভ নাই, সেটা এক্সিস্ট করে নাই। তো এগুলো মাথায় রাখতে হবে। আর এগুলো একটু অ্যাডভান্স, এগুলো না পড়লে সমস্যা নাই। পয়েন্ট ওয়াইজ কি তারপরে দিয়ে আপনার বহুপদী ফাংশন কি, সূচক ফাংশন গুলা, লগারিদম ফাংশন গুলা, সাইন এবং কোসাইন ফাংশন গুলা। হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে। এরপর হলো অন্তরীকরণ কাকে বলা হয়, ডেরিভেটিভ কি, ওই যে ডি/ডিএক্স আপনাদেরকে যেটা বললাম, আমি স্যাম্পল কোশ্চেনটা দেখাই। সেটা হলো এই যে অন্তরীকরণ কাকে বলা হয়, আপনাকে এরকম একটা ফাংশন দিয়ে বলবো এটা ডেরিভেটিভ করেন, বাই টু বা জিরো, এটা ডেরিভেটিভ করলে কত হয়? আর এই পুরোটাই তো আসলে ধ্রুবক, ধ্রুবককে ডেরিভেটিভ করলে হয় 0, এটা তো সবাই জানেন। আবার জি ডি/ডিএক্স এর অর্থ কি, এই যে এটা কিন্তু জিজ্ঞেস করে। এটা হলো ফাংশনের ডেরিভেটিভ বোঝায়, ডি/ডিএক্স হলো ডেরিভেটিভ, অর্থাৎ এক্স এর প্রতি পরিবর্তনের সাথে ফাংশনের পরিবর্তন কিভাবে ঘটছে সেটা বোঝার জন্যই কিন্তু ডি/ডিএক্স ব্যবহার করা হয়। এটারে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। বুঝতে পারছেন? এটা কিন্তু পড়তে হবে, এটা হলো মানে ওয়ান অফ দা টপ মোস্ট, কি বলবো মানে কোশ্চেন, এটা ডেরিভেটিভ ডি/ডিএক্স টা কি বোঝায় এখানে। আপনি যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার লিখছেন, যে ডি/ডিএক্স 2x, তো এখানে ডি/ডিএক্স টা কি, এটাই আমরা বলতে পারি না যে ডিফারেন্সিয়েশন, না, এটা হলো ডেরিভেটিভ। মানে এক্স এর পরিবর্তনের সাথে ফাংশনটা কতটুকু পরিবর্তন হলো সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, এরপর ওই যে বিভিন্ন থিওরেম গুলো একটু দেখতে হবে। আহ এরপর হলো ট্যানজেন্ট এবং স্পর্শকের যে ইয়াগুলা, ইকুয়েশন সমীকরণ গুলো একটু একটু মাথায় রাখতে হবে, কাকে বলা হয়। হ্যাঁ, সরলরেখার ডাল কাকে বলা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর যোগজীকরণ, হ্যাঁ, সি কেন যোগ করা হয় এটা মাথায় রাখতে হবে। মানে যখন ইনডিফিনিট ইন্টিগ্রাল হয় সেক্ষেত্রে সি কেন যোগ করা হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর হলো আপনার এই যে দেখেন, নির্দিষ্ট যোগজীকরণ কাকে বলা হয়। তারপর এই যে আপনাদের আরো কিছু টপিকস আছে, অন্তরক সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। আপনাকে বলতে পারে যে একটা ফার্স্ট অর্ডার এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখুন, বা ওরা লিখে দিয়ে বলতে পারে এটার অর্ডার কত বা ডিগ্রি কত, তাই না? এই যে ডিগ্রি কত, বা একটা সেকেন্ড ডিগ্রির
ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখুন, এগুলো ওয়ান অফ দ্য টপ মোস্ট কোশ্চেন কিন্তু। এরপর আপনাদের যে বিষয়গুলো আছে সেগুলো হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি, হ্যাঁ এগুলো একটু অ্যাডভান্স। হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, এগুলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু ম্যাথের সাথে রিলেটেড, দেখতে পারেন, তবে এত ইম্পর্টেন্ট না। এরপর এখানে একটা কোশ্চেন আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি বলেন তো? বার্নৌলির ইকুয়েশন, তাই না? বার্নৌলির যে ইকুয়েশনটা আছে সেটা আপনারা কিন্তু দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। সেটা কি আমি একটু দেখাই। এই যে এটা বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশন, জানেন তো এটা সবাই নাকি? হ্যালো? জি, এটা করাইছিলেন তো সেদিন। হ্যাঁ হ্যাঁ, বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মাথায় রাখতে হবে, এটা জিজ্ঞেস করে যেটা বার্নৌলির ইকুয়েশনটা লিখুন বা কিভাবে সলভ করবেন সেটা মাথায় রাখতে হবে। এরপর আপনাদের ফুরিয়ার সিরিজটা কি, হ্যাঁ, জোড় ফাংশনের ফুরিয়ার সিরিজ কি, বিজোড় ফাংশনের ফুরিয়ার সিরিজটা কি। এরপর হলো আপনাদের যে এগুলার অ্যাপ্লিকেশন গুলা কত একটু জানা ভালো। এরপর আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি, আপনাকে একটা কস টু টি বলতে পারে, হ্যাঁ আমি স্যাম্পল কোশ্চেনটা দেখে আপনাদেরকে যে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করবেন। সরি, এই যে যেমন ই টু পাওয়ার টু টি এর ল্যাপ্লাস করলে কত হবে, সাইন টু টি বা কস টু টি, এগুলো ল্যাপ্লাস কত হবে, এগুলো জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, ওই যে ফর্মুলা অনুযায়ী বের করতে হবে। এরপর পরিসংখ্যানের যে গড় কি, মধ্য কি, প্রসারক কি, এগুলা যেহেতু ম্যাথ রিলেটেড জিজ্ঞেস করতে পারে, কারণ আমাদের 9 10 বইতেও কিন্তু এগুলা ছিল, তাই না? কলেজে আবার ইয়ে আছে। এরপর অনার্স ছিল এগুলো, প্রবাবিলিটি বা সম্ভাব্যতা কি, এটা রেঞ্জ কত, 0 to 1, যেটা এই যে রেঞ্জটা মাথায় রাখতে হবে, 0 to 1। আচ্ছা, এরপরের বিষয় হলো এই যে এখানে স্যাম্পল কোশ্চেন গুলো আপনারা দেখতে পারেন। এখন আসি আমি কমন উপযোগী আরো কিছু ম্যাথ বলি, যেমন সমান্তরাল রেখার বৈশিষ্ট্য কি, সমীকরণ কি, লিনিয়ার ইকুয়েশন কি, লিনিয়ার ট্রান্সফরমেশন কি। এগুলো দেখেন সবগুলা কিন্তু রিটেন সিলেবাসে আছে না, বলেন আছে কিনা বলেন। জি। হ্যাঁ, এগুলো একটু শিখতে হবে। তবে আপনার আমি আবার বলবো আপনার রিটেন সিলেবাসটা ভালো করে পড়বেন। এরপর আইগেন ভ্যালু কি, আইগেন ভেক্টর কি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এগুলা দেখতে হবে। এরপর ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, স্বভাবিক ম্যাট্রিক্স কি, স্বভাবিক বহুপদী কি, স্বভাবিক সমীকরণ কোনটা লেখেন তো, এই যে আপনি ইকুয়েশনটা লিখলেও হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, দেখতে হবে অবশ্যই। এরপর হলো আপনাদের যে ইয়াগুলো আছে, ফেয়ার অফ স্ট্রেট লাইন কি, জোড়া সরলরেখার সমীকরণটি লিখুন। ব্যবহারগুলো মানে জিজ্ঞেস করতে পারে, তবে আপনি এগুলো নিজের পার্সোনাল ইয়ার জন্য শিখে রাখবেন, যে স্টুডেন্ট তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে স্যার এটা ব্যবহারটা কোথায়। এরপর ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু কি, হ্যাঁ সেটা মাথায় রাখতে হবে। পোর্টাল সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, যে পোর্টালের বিভিন্ন সংস্করণ কি, এটা কিভাবে লিখতে হয়, যেহেতু আপনাদের সিলেবাসে আছে, এটা কলেজের জন্য আর কি। হ্যাঁ, পোর্টাল ল্যাঙ্গুয়েজটা একটু দেখবেন। আর লিনিয়ার প্রোগ্রামিংটা একটু দেখুন, তবে এগুলো একটু কম জিজ্ঞেস করে, যেহেতু এটা একটু জটিল বিষয়, কম জিজ্ঞেস করতে পারে, তারপরে দেখে নেবেন। এরপরে হলো আপনাদের যে বিষয়টা হলো দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করা হয় সেটাও দেখে নেবেন। সমমাত্রিক ইকুয়েশন কি, প্যারামেট্রিক ইকুয়েশন কি, সাইন কোসাইনের রেঞ্জ কত, -1 to 1, হ্যাঁ পর্যায়ক্রমিক ফাংশন কি। তারপর এই যে আপনার যে যোগজীকরণ কেন দরকার হয়, সূচক কি, হ্যাঁ এটা জিজ্ঞেস করতে পারবে, বা লগারিদম কি, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এরকম বিভিন্ন ফাংশন দিয়ে বলতে হবে, log2 16 এর মান কত, পাই ফ্যাক্টোরিয়াল এর মান কত, ফর্মুলা জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এগুলা একটু মৌলিক সংখ্যা কাকে বলা হয় সেটা জিজ্ঞেস করতে পারে। বিভিন্ন আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, এগুলার যে আপনার ক্ষেত্রফল নির্ণয় সেটা জিজ্ঞেস করতে পারে। এরপর হলো আপনাদের এই যে আমি এখন যেটা বলবো, যে বাস্তব জীবনে যে গণিতের প্রয়োগ, এগুলো আপনারা নিজের দরকারও শিখে নেবেন, যে কোথা কোথা ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখতে হবে। চিকিৎসা শাস্ত্রে গণিতের প্রয়োগ দেখেন, মেডিকেল সায়েন্সে কিন্তু ম্যাথ ইউজ করা হয়, এই যে মেডিকেল ইমেজিং, রোগের মডেলিং, এই যে আমরা সিটি স্ক্যান, এমআরআই, হ্যাঁ এক্স রে করে, সবই কিন্তু কি ম্যাথমেটিক্যাল মডেলিং, তাই না? এই যে আমি যে এমফিল করছি আপনার বার্ন ইন্টেন্সিটি বের করছি, ওখানেও কিন্তু ম্যাথ, আমি ম্যাথ করছি কিন্তু আমি করছি মেডিকেলের কাজ নিয়ে, মানে ওখানে ম্যাথ লাগতেছে। এরপর ইঞ্জিনিয়ারিং এ কোথাও ব্যবহার করা, মেজারমেন্ট এন্ড অ্যানালাইসিস, এই যে দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রিপুলি, সবগুলাতে কিন্তু ম্যাথ দরকার হয়, ডিজাইন, সিমুলেশন, ডাইনামিক্স, মেকানিক্স। তারপর সিগন্যাল প্রসেসিং এ ব্যবহার করা হয়, যে ইয়াতে আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন আছে না, এটা এটা সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে, ট্রিপুলিতে ব্যবহার করা হয়।
এরপর আপনাদের যে অপটিমাইজেশন কোথায়, পরিসংখ্যান, ডাটা অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। হ্যাঁ। এরপর যাই হোক, এখানে লাস্টে বলবো যে আপনাদের ভাইবার যে ড্রেস কোডটা আছে সেটা আপনারা একটু মাথা রাখবেন। এটা সবাই জানেন, বিভিন্ন জায়গায় ভাইবা দিচ্ছেন, তারপর আমি একটু বলে দিলাম যে বেশি গর্জিয়াস কিছু দরকার নাই, যতটুকু স্মার্ট দরকার হয়। আর জুতো অবশ্যই কালো বা বাদামি, তবে সবচেয়ে ভালো হবে কালো জুতা। আর সাদা শার্ট, ফুল হাতা সাদা শার্ট, আর সাথে একটা ব্লেজার, এখন যেহেতু শীতকাল এতটুকু এনাফ। আর ওই যে শেভ টেপ করে গেলে বা দাড়ি থাকলে সেটা সুন্দর করে রেখে যেতে হবে। দাড়ি আবার শেভ করার দরকার নেই, দাড়ি যেটা আছে ওটা নিয়ে যাবেন। আর মেয়েদের ক্ষেত্রে বেশি মেকআপ দিবেন, মনে করবেন যে সেটা আপনার জন্য নেগেটিভ হবে, তাই না? মেয়েরা অনেকে আছে অনেক বেশি মেকআপ করে, এগুলো কিন্তু ভালো দরকার নাই। আপনি এখানে বিয়ের বাড়িতে যাচ্ছেন না, গহনা বেশি পরার দরকার না, হালকা মেকআপ হালকা গহনা ইউজ করলে হয়। যারা হিজাব পরেন অবশ্যই হিজাব পরে যেতে পারবেন, কোনো নিষেধ নাই। হ্যাঁ, আর জুতা সবসময় নর্মাল জুতা ইউজ করুন, হিল জুতা কিন্তু আহ কম পরবেন। আর বাকিগুলো তো সবাই জানেনই, যে হালকা রঙ শাড়ি পরা যায়, সালোয়ার, মানে আপনার রুচিশীল যে কোনো ড্রেস পরতে পারে, মেয়েদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে। এরপর কাগজপত্রগুলো অবশ্যই পরীক্ষার আগের দিন আপনারা কি রেডি করে নেবেন, যে কি কি নিতে হবে, এগুলো সবগুলো কি মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, আমি তো এত বললাম, আপনাদের কিছু জানার আছে কিনা বলেন, বা কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমি তো বললাম যে কি কি পড়তে হবে, একটা গাইডলাইন দিলাম, এখন আপনাদের মতামত কি বা কিছু জানা থাকলে বলতে পারেন, বলেন। হ্যালো।